তিস্তার বুক চিড়ে যে জনপদের দিকে আমরা ছুটে যাচ্ছি তার নাম রাজারহাট। যতটা চোখ যায় শুধুই সবুজ, সাথে নদী নালা খালবিল মিলে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা। 12 নভেম্বর 2021, চাকিরপশা ইউনিয়ন, দিনটা শুক্রবার। $6,500 টাকার টিকিট কেটে এই চাকিরপশায় যারা মাছ ধরছেন তাদের বেশিরভাগই শৌখিন মৎস্য শিকারী নতুবা ব্যবসায়ী। আর লিজ নিয়ে যারা এই আয়োজন করেছেন তাদেরও একটা রাজনৈতিক পরিচয় আছে, তারা সরকার দলের লোক। নজরুল ইসলাম, বাপদাদা মিলে 3 পুরুষের জেলে পরিবার। চোখের সামনে মৎস্য শিকারের এত আয়োজন, অথচ নজরুলের এখন মাছ ধরাই বন্ধ। মাছ ধরার অবস্থা এখন কি রকম? এখন অবস্থা তো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে এখন মনে হয় আওয়ামী লীগের করে এখন আমরা দখল করি, আমরা মাছ ছাই দিয়ে আমরা নিজে বেচাই, নিজে মারে। আমরা এইটার জন্য অভিযোগ করছি, মনে করো মৎস্য অফিসত করছি, অভিযোগ করছি। আমরা কইলে আমরা হইলে বলতে পারবো না, তোমরা দুই মাছ মেরে না দেয় আওয়ামী লীগের লোকে, তা আমরা কি করব? হামিদা বেগম প্রায় 35 বছর আগে বিয়ের পর পাশের ইউনিয়ন নজিম খানের বাপের ভিটে ছেড়ে এই বোতলা গ্রামে স্বামীর ঘরে এসেছিলেন। নৌকায় নদী পেরিয়ে আসার সেই স্মৃতি এখনো স্পষ্ট। ইয়াতে লোকে আসছি, একে ডাইরেক্ট বাপের বাড়ি গেছি। ওই বাপের বাড়ি লোকে আসছি, এতে আনছি নামছি, নামি বাড়ি তুলছি। এখন মনে করো নদী, তাকে মনে করো দিঘি দখল করিয়ে নিচ্ছে। নদী বা বিলের অংশ না, এগুলো নাকি সম্পূর্ণ এটা নদী, সম্পূর্ণ নদী, সব মানে খাসবাড়ি। আচ্ছা, সব খাসবাড়ি। হ্যাঁ। তাহলে এই যে পুকুরগুলো হইলো কেমনে? তাহলে পুকুরগুলো কেমন করে ধর নদীতে শুকাইছে, তখন নদীতে হির বাঁধি নিছে, কামলা নিয়ে দখল করিয়ে নিয়ে মনে করো ডিগি করছে। ডিগি করি আর মাছ ছাড়ি দিয়ে মনে করো আমার ডিগি আমরা একলাই খাই, তোমরা একা খান, তোমরা ঘন্টু খাও। নজির হোসেনের বয়স 84-তে পড়েছে। এই বয়সেও তিনি ঘুরে ঘুরে আমাদের যে বিশাল নিম্নাঞ্চলটি দেখাচ্ছেন তার নাম ইটাকুরি। এমন বিশাল নিম্নাঞ্চল স্থানীয়দের ভাষায় ইটাকুরির দোলা। কিন্তু আমাদের সময় তো ওই যে পানি যেতে পারে না, আর ইরিগেশনটা তো শুকানো হয়। নজির হোসেন বলছিলেন শুধু ইটাকুরি নয়, জলাবদ্ধতা কিভাবে ছাটমল্লিক বেগ, পুটিকাটা, চেতনা সহ আশপাশের 8 থেকে 10টি মৌজার হাজার হাজার মানুষের গলার কাটা হয়ে আছে। এগুলো ধান, এরকম ধান মাথার নাখান ধান পড়ে। এই যে দেখো অবস্থা, কত জমি, এই দেখেন কত জমি পড়িয়েছে, তাও তো এবার পানি কম। গতবারে এগুলো জমিতে একটা ধান পায় নাই, একটা ধান একটা নবান খাওয়ার ধান পায় নাই। কেন? না হলে পানির জন্য, পানি নিঃসত। নজির হোসেন, হামিদা বেগম আর নজরুল ইসলাম 3টি ভিন্ন চরিত্র, তাদের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু একটু গভীরে গেলে স্পষ্ট হয়ে যাবে তাদের সংকটগুলো মূলত ঘনীভূত হয়েছে একটি প্রবাহকে ঘিরে। যে প্রবাহকে জাতীয় নদী রক্ষা কমিশন বলছে তিস্তার উপনদী, অন্যদিকে কুড়িগ্রাম জেলা প্রশাসন বলছে চাকিরপশা বিল। ফলে তৈরি হয়েছে নানামুখী জটিলতা। তার উপর একটি সরকারি প্রতিষ্ঠানই এর ওপর দিয়ে আড়াআড়ি সড়ক তৈরি করে প্রবাহ দিয়েছে আটকে। জায়গায় জায়গায় হয়েছে বেদখল, হয়েছে গত 1 বছর ধরে একাধিক সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর চিঠি চালাচালি। কিন্তু এখন পর্যন্ত কাটেনি চাকিরপশার পরিচয় সংকট, বদলায়নি একে ঘিরে বেঁচে থাকা অসংখ্য মানুষের ভাগ্য। বৃষ্টি আর আশপাশের মৌজা থেকে পানি এসে জমে ইটাকুরি নামক এই বিশাল নিম্নাঞ্চলে।
আর এখান থেকে শুরু চাকিরপশা নদীর প্রবাহ। এমন তথ্যই দিচ্ছেন উত্তরবঙ্গের নদ নদী নিয়ে দীর্ঘদিন গবেষণা করা নদী গবেষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ওয়াদুদ। এক এক জায়গায় এটার এক এক পরিচিতি। আপনি দেখে এসেছেন চাকিরপশা খাল বলে খনন হয়েছে একটা জায়গা, তারপর দেখবেন যে ওটাকে বলছে চাকিরপশার বিল, তারপরে আপনি দেখবেন এটাকে বলছে মরা তিস্তা নদী, তারপরে দেখবেন এটাকেই বলছে বুড়ি তিস্তা নদী। আপনি নদী নামে ডাকুন, আপনি খাল নামে ডাকুন, আপনি বিল নামে ডাকুন, আপনি একটা সাধারণ প্রবাহ নামে ডাকুন, আপনি চাকিরপশা বলুন, মরা তিস্তা নদী বলুন, আপনি বুড়ি তিস্তা বলুন, অথবা এগুলো কোনো কিছুই না বলুন, এটা একটা প্রাকৃতিক প্রবাহ। বলছিলেন কিভাবে চাকিরপশার মৃত্যুযাত্রা শুরু হয়। একজন মন্ত্রী ছিল মাইদুল ইসলাম, তো তার আত্মীয় স্বজনের হাঁটার রাস্তা করতে গিয়ে আমরা জেনেছি যে সেখানে একটা রাস্তা করা হয়েছিল। সেই রাস্তা প্রথম বাধা আড়াআড়ি সড়ক, ছোট ছোট কালভার্ট দিয়েছিল, আড়াআড়ি সড়ক। যখন আড়াআড়ি সড়ক দেওয়া হলো, পানির প্রবাহটা বন্ধ হলো, তখনই শুরু হলো দখলদারদের নানান রকম একদম মানে বড় বড় জিপ বের করে নদী খেকোরা এগিয়ে এলো। অনুসন্ধানের স্বার্থে এই নদী গবেষকের কাছে আমরা আবারও আসব, তবে তার আগে সরজমিনে দেখে আসা যাক তথ্যগুলো কতটা সত্য। ইটাকুরির পাশেই ডাবরির তোলা। এখানে যারা কাজ করছেন এরা সবাই কৃষিজীবী, কখনো কখনো মৌসুমী জেলে। রাশেদ মিয়া আর আফজাল হোসেন বলছিলেন চাকিরপশা কিভাবে তাদের জীবনকে প্রভাবিত করে। মনে করো একটা উনুনের যে একটা পাত দিয়ে ধান তাকে বেনি সব গোট কাড়ি আনি খোয়াছি কেন নেলপা ধরি পানি কোনো বেড নাই কিছু নাই নরম হয়ে গেছে। এই যে ভাত এলা ওই যেটা এও ওটা এলাও চালগিনি খাইতেছে। আমি আবাদ হইতো না কেন? পানি যেত না? ওই পানি যেত না। পানি যেত না কেন? ওইটা একটা কে আটকাইছে? কি আটকাইছে? ওই তো বাঁধ আছে, এটা আছে, উৎসে আছে, এটা পুকুর দিছে, হিট বান্ধিছে, যাইতে পারে না। পাখির চোখে তাকালেই আফজালের কথার সত্যতা পাওয়া যায়। উপনদী কিংবা বিল যাই হোক না কেন, এই প্রবাহের আশপাশে এমনকি মাঝ বরাবর রয়েছে পুকুরের পর পুকুর। স্থানীয়দের অভিযোগ নদীর জায়গা দখল করেই এসব পুকুর তৈরি করা হয়েছে। ভাটির দিকে এগুলেই চোখে পড়ে এই প্রবাহের মাঝ বরাবর আড়াআড়ি একটি পাকা সড়ক, যে সড়কটি চলে গেছে পাঠানহাট ঈদগাহ থেকে কৈলাসকুটি পর্যন্ত। উপনদী বলি কিংবা বিলি বলি, যাই বলি না কেন, বাস্তবতা হলো এই প্রবাহের মধ্যখান দিয়ে প্রায় 12 ফুট প্রশস্ত একটি লম্বা সড়ক আড়াআড়িভাবে নদীর বা বিলের মধ্যখান দিয়ে চলে গেছে, যার ফলে হয়েছেটা কি এই প্রবাহ হয়েছে বাধাগ্রস্ত। এখন আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সেটা একেবারে একটা নদী, স্থানীয়দের কাছে কেউ কেউ বলেন বিল, সেটার মাঝখান দিয়ে গেছে। আমার হাতে অন্তত 4 থেকে 5টি চিঠি রয়েছে, যেটা জাতীয় নদী রক্ষা কমিশন এখানকার স্থানীয় প্রশাসন বরাবর পাঠিয়েছে। সেখানে তারা 1 বছর ধরে বলছে এই সড়কটিকে কেটে উঠিয়ে দিয়ে এর প্রয়োজনীয় স্থানে সেতু করতে। এখন প্রশ্ন হলো সেটা এতদিনেও হচ্ছে না কেন, আর এই সড়কটাই বা হলো কিভাবে? তথ্য বলছে 2006 সালে এই পাকা সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারও আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় একই জায়গায় করেছিল অস্থায়ী কাঁচা রাস্তা। এর মাঝ বরাবর সেতু কিংবা কালভার্ট না করে পাকা সড়ক করা হলো কেন? জানতে আমরা হাজির হই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে। কিন্তু এ বিষয়ে তারা ক্যামেরায় কথা বলতে রাজি নন। নদী প্রবাহ বন্ধ করে জলমহল সৃষ্টি এবং বন্দোবস্ত দেয়াকে সম্পূর্ণ অবৈধ নদী হত্যার শামিল এবং ফৌজদারি অপরাধ উল্লেখ করে 2020 সালের 5 মার্চ সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠিও দেয় নদী রক্ষা কমিশন। তারপরও
কোনো ব্যবস্থা নেই কেন? আমরা এবার হাজির হই এলজিইডির কুড়িগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে। কিন্তু এখানেও কোনো জবাব মেলে না। স্থানীয়দের অভিযোগ, পানির প্রবাহ আটকে দেওয়ার পর থেকেই সর্বনাশের শুরু। এরপর বিলের জায়গা দখল করে গড়ে উঠতে থাকে পুকুরের পর পুকুর। 2020 সালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক চিঠিতেও 22 দখলদারের তথ্য পাওয়া যায়, যে তালিকায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সব রাজনৈতিক দলের লোকজনই আছেন। জেলা প্রশাসন 22 জনের একটা তালিকা দিয়েছে, সেই তালিকার কার কি দায়িত্ব আছে, কে আওয়ামী লীগের কি, কি বিএনপির কি, কে জাতীয় পার্টির কি, একদম সবার পরিচয় সেখানে আপনি পেয়ে যাবেন। অভিযুক্তরা আসলেই দখলদার কিনা জানতে আমরা তাদের কাছে যাব। তবে তার আগে দেখা যাক এই চাকির পশার ইজারা কখন কার হাতে গেছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের তথ্য মতে 1996 সাল থেকে তারা এটিকে জলমহল হিসেবে ইজারা দিয়ে আসছেন। আর গত কয়েক বছর ধরে এর ইজারায় আছে চাকির পশা মৎস্যজীবী সমবায় সমিতি। স্থানীয়দের অভিযোগ, যে দল যখন ক্ষমতায় থেকেছে তাদের লোকজনই ইজারা পেয়েছে, আর প্রকৃত মৎস্যজীবীরা থেকে গেছেন হিসেব নিকেশের বাইরে। মোহাম্মদ বাবলু মিয়া চাকির পশায় মাছ ধরেই একসময় তার সংসার চলত, আর এখন মাঝে মধ্যে পরিষ্কার করা ছাড়া নিজের পুরনো জালটির আপাতত কোনো কাজ নেই। মৎস্য অধিদপ্তরের নিবন্ধিত এই জেলের পেশা এখন বদলে গেছে। গ্রামগঞ্জে ঠিকা কাজই এখন তার একমাত্র অবলম্বন। এই যে আপনাকে যে কার্ডটা দিচ্ছে, আপনি কাউকে গিয়ে বলেন নাই যে আমি জেলে ছিলাম, আমাকে এখন মাছ মারতে পারি না? ওইলে পয়া দেখছি হয় না। সরকারি লোকজনকে বলেন নাই যে আমার যে কার্ড বানাই দিলেন আমি টাকার বলে কি তার দেখা পাই কোটে বলি কোটে? আচ্ছা, কারো দেখা পান না, খালি কার্ড দিয়ে শেষ? হ্যাঁ, ওই কার্ড আমি থুছি এই পর্যন্ত ঘর পড়ি। আচ্ছা, আজকে যে চাইলেন তোমরা আমি দেখাইলাম। 17 নভেম্বর 2021 দেশের অসংখ্য ছোট বড় নদী আর প্রবাহকে ঘিরে বেঁচে থাকা মানুষের অধিকার আদায়ের অংশ হিসেবে উত্তরবঙ্গে গিয়েছিলেন ম্যাগসাইসাই ও গোল্ডম্যান পুরস্কার প্রাপ্ত পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রিজওয়ান হাসান। তিনি নিজেই দেখে এসেছেন চাকির পশার হাল হকিকত। এবার আমি নিজে গিয়ে দেখে এসেছি যে ওই 22টা যে দখলদারের তালিকা, সেগুলো কিন্তু নদীর প্রবাহটাকে মেরে দিচ্ছে, এবং এই প্রবাহটাকে মেরে দেওয়ার কারণে এই নদীর উপর নির্ভরশীল যারা কৃষক, তারা এই নদীর পানি নিতে পারছে না। কারণ এটাকে বিল দেখিয়ে তো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে লিজ, আপনি তো এখানে আমাকে কৃষককে পানি নিতে দেবেন না। আবার যারা ওখানে মাছ ধরতে যায় তাদেরকেও দেওয়া হচ্ছে না। একই যুক্তি যে এই বিলের অংশ তো আমাকে এখানে লিজ দেওয়া হয়েছে, এখানে তুমি এসে পানি নিয়ে কৃষিকাজও করতে পারবে না, তুমি এসে পানি নিয়ে এখানে মাছও ধরতে পারবা না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এলাকার অনেক নিবন্ধিত জেলের নিবন্ধন কার্ড কোনো কাজই আসছে না। জলাবদ্ধতাও গলার কাটা হয়ে আছে স্থানীয় কৃষকদের মাঝে। এমন অসংখ্য মানুষের বোবা কান্নার নাম চাকির পশা। তার উপর আছে দুটি সরকারি প্রতিষ্ঠানের টানাটানি। তিস্তার উপনদী নাকি বিল, সেই ফয়সালাতেই পৌঁছতে পারেনি কেউ। আর এই টানাটানির ফলে যে সর্বনাশ হবার, সেটা হয়েছে চাকির পশার। ফিরছি একটা বিরতির পর। কুড়িগ্রাম জেলা প্রশাসনের কাছে চাকির পশা বিল, কিন্তু জাতীয় নদী রক্ষা কমিশন একে তিস্তার উপনদী আখ্যা দিয়ে এটিকে দখলমুক্ত করতে বারবার চিঠি দিয়ে গেছে। চাকির পশার পরিচয় নিয়েও কিন্তু স্থানীয়দের মধ্যে মতভেদ আছে। অনুসন্ধানে নেমে আমরা দেখেছি যারা সুবিধাজনক স্থানে আছেন তারা এটিকে বিল বলছেন। প্রশ্ন হলো, সব রেকর্ডেও যদি চাকির পশা বিল হয়েও থাকে, তবুও কি এর ওপর কম অত্যাচার হয়েছে? মাছ ধরে এলাকায়ও কাকর নামবে চাই না। আচ্ছা, নামবেন না কেন? হ্যাঁ, আমার আমাদের সামনে আবারও
নজির হোসেন। পরিষ্কার কথা বলতেছি, দেখেন না। বলছিলেন এলাকার সাধারণ জেলেদের জন্য মাছ ধরাটা কতটা কঠিন হয়ে গেছে। মাছ এটা কোনো লিজ নেই, ওইরকম ভোগে কাগজ দিয়ে কাগজপাতি করিনি, আমরা উপভোগ করতেছে। পাটির চাঙড়া বাংলা ওলে মারিয়ে তারপরে ফিরে ভোগ করতেছে। পাটির চাঙড়া। কোন পার্টি? আমি দেখি। আচ্ছা, আর বাকিরা এলাকার লোকজন? না, ওরা তো মানুষকে নামে দেয় না। নামলে কি করে? খারাপ ব্যবহার করে। কিন্তু স্থানীয় ইলিয়াস মণ্ডল তা মনে করেন না। যারা পুকুর দিয়েছে তারা মাছ চাষ করে। আর অন্যরা? ওটা এখন ওই ডাক হয়, ছেলেবেলেরা মাছ ছাড়ি দিয়েছে। আচ্ছা, তারা খাইতেছে, পাবলিকও মারিয়ে নিয়ে খাইতেছে। সবাই মাছ ধরতে পারে, কোনো সমস্যা নেই। যে সমিতি চাকির পশা ইজারা নিয়েছে ব্যবসার স্বার্থে, তাদের তো নিরাপত্তা ব্যবস্থা নেবারই কথা। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃত জেলেদের নিয়ে কি সেই সমিতি গড়ে উঠেছে? 2019 সালের 5 নভেম্বর এবং পরের বছর 6 আগস্টের কুড়িগ্রাম জেলা প্রশাসন বরাবর পাঠানো 2 চিঠিতে জাতীয় নদী রক্ষা কমিশন উল্লেখ করে, জলমহল নীতিমালায় লিজ দেয়া হলেও বর্তমানে যারা জেলে নয় তাদের লিজ দেয়া হয়েছে। লিজ নিয়ে সেটিকে আবার দেয়া হয়েছে সাবলিজ। এই তথ্য স্বীকারও করে নেন রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী। দেখা যায় যে এই সমিতিগুলো আসলে আসল মৎস্য চাষিরা নাই, সেইখানে সমস্যাটা আর কি। এটা আমরা কিছুদিন আগে উপজেলার একটা ফোরামে, মানে মৎস্য অধিদপ্তরের আন্ডারে একটা ফোরামে আমরা এই কথাগুলো বলেছি। রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় রেজিস্টার খাতা আর স্মারক নম্বর ঘেটে জানা গেল 2021 সালের 1 জুন এক তদন্ত প্রতিবেদনে তারা জানিয়ে দেয়, চাকির পশা মৎস্যজীবী সমবায় সমিতির তালিকাভুক্ত সদস্যদের কেউ নিবন্ধিত জেলে নয়। এমনকি মৎস্য অফিস স্মারক নম্বরবিহীন কোনো প্রত্যয়নপত্রও দেয়নি। যাচাই বাছাই করে আমরা এই তদন্ত রিপোর্টটা তাদেরকে দেওয়া হয় এবং এটা আমাদের কাছে ভূমি কমিশনার ওনারা চিঠি ইস্যু করে, ওই ইস্যুর পরিপ্রেক্ষিতে, যাচাই বাছাই পরিপ্রেক্ষিতে আমরা এই চিঠিটা ইস্যু করি। বিষয়টি আরো স্পষ্ট হতে আমরা হাজির হই কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে। যে আমাদের উপজেলা মৎস্য দপ্তরে যে অনুমোদিত তালিকা আছে, সেই তালিকায় এই মৎস্যজীবী সমিতির সদস্যদের যে তালিকাভুক্ত যে এরা কেউ তালিকায় নাই। ঠিক আছে, কাজে এরা প্রকৃত মৎস্যজীবী কিনা সেটি বিষয়ে প্রশ্ন আছে। দ্বিতীয় যে বিষয়টি, উপজেলা মৎস্য দপ্তর থেকে কোনো প্রত্যয়নপত্র নিয়েছিলেন, যে প্রত্যয়নপত্রে আমাদের মৎস্য দপ্তরে কোনো স্মারক নম্বর ব্যবহার করা হয়নি। ফলে ওই প্রত্যয়নপত্রটি আদৌ সঠিক কিনা সেটি আসলে আবারও পরীক্ষা নিরীক্ষার দাবি রাখে। প্রশ্ন হলো, তাহলে কিভাবে সমিতিটি 2010 সালে সমবায় অধিদপ্তরের নিবন্ধন পেল? জানতে আমরা হাজির হই রাজারহাট উপজেলা সমবায় অফিসে। আপনি মৎস্যজীবী কিনা তার একটা চেয়ারম্যান প্রত্যয়ন দেবে অথবা মৎস্য কর্মকর্তা প্রত্যয়ন দেবে, আর এখন ইদানিং হইতে গেলে তাদের ওই যে ফিশারি কার্ড লাগবে। আচ্ছা, যদি কোনটা না থাকে তাহলে তো হইতে পারবে। এরূপ কোনো প্রত্যয়নপত্র অত্র দপ্তর হইতে প্রদান করা হয়নি। কে প্রদান করেনি? মৎস্য কর্মকর্তা। এটা হয়তো এখনকার সিটি, এটা সমিতি তো হয়েছে 10 সালে। 10 সালে কিভাবে হয়েছে, কিভাবে কে প্রত্যয়ন দিয়েছে, এটা আমাদের তো জানা নেই, আমরা তো এখানে আসছি নতুন। সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতিমালা বলছে, কোনো সমিতিতে যদি এমন কোনো সদস্য থাকেন যিনি প্রকৃত মৎস্যজীবী নন, তবে সেই সমিতি কোনো সরকারি জলমহল বন্দোবস্ত পাবার যোগ্য হবে না। এবং মৎস্যজীবীর সংজ্ঞায় বলা হয়েছে, যিনি প্রাকৃতিক উৎস থেকে মৎস্য শিকার করেন এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, তিনি প্রকৃত মৎস্যজীবী। অভিযোগ আছে, চাকির পশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক মৎস্যজীবী সাজিয়ে লিজ নিয়েছেন। সত্যতা জানতে আমরা একাধিকবার আবু বক্করের সাথে যোগাযোগ করি। সাড়া না পেয়ে আমরা হাজির হই তার বাসায়।
কিন্তু আবু বক্কর বাসায় নেই। কথা বলেন তার স্ত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, যিনি নিজেও আছেন মৎস্যজীবীর তালিকায়। যারা হচ্ছেন এই আপনার চাকির পাশা মৎস্যজীবী সমিতির সদস্য, আপনারা এই মানুষগুলো হচ্ছে আপনারা এই বিলটা লিজ পাইছেন বা লিজ নিছেন। এখন এখানকার সবাই হচ্ছে অমৎস্যজীবী, কারো মাছ ধরার সাথে কোনো সম্পর্ক নাই। নাই, কারো নাই। হ্যাঁ, তাহলে এই মানুষগুলো কিভাবে লিজটা নিল? তারা কিভাবে ওরা করছে মানে আমি হলে জানিয়ে না, আমি অন্যের কাছ থেকে শুনছি যে তোমার স্বামী নদীর মাছের চাষ করে, মানে অভিযোগ দিচ্ছিল। অভিযোগ থেকে ওইখান থেকে নোটিশ আসছিল আমার উপজেলায়। নোটিশ পাওয়া মাত্র আমি ডিসি স্যারের কাছে গেছি আমার স্বামীকে নিয়ে, যে যেহেতু নিয়েই ফেলছে স্যার, বেশি দিন তো নয়, 3টে বছর সুযোগ দেন, মানে ব্যবসাটা করে ছাড়িয়ে দিয়ে দেবো। অভিযোগ আরও আছে। আবু বক্করের পক্ষে নাকি এই বিল নিয়ন্ত্রণ করে স্থানীয় কিছু যুবক আর স্থানীয় সাংবাদিক। এর কিছু আলামত মিলল এই অনুসন্ধানের চিত্র ধারণের সময়। চাকির পশা নদী সুরক্ষা আন্দোলনে জড়িত স্থানীয়দের সাথে সেই যুবকদের আচরণ আমলযোগ্য। আমরা তো আপনাদের খারাপ কিছু বলতেছি কি, আপনার বলছি, তাহলে আপনি হচ্ছেন কেন, চড়া হচ্ছেন কেন? আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই। যেটা জেনুইন ঘটনা, এই বিলটাকে শেষের জন্য যা করা আমরা চাই সেটা, কিন্তু আমরা যদি মিথ্যা কিছু বলি, এই বিলকে তোমরা বারবার নদীতে আনি লাগাই দিয়ে এটা নদী ভাঙন নিয়ে আসবে। রূঢ় আচরণ হলেও মোশাররফ হোসেন নামের এই ব্যক্তি যে প্রশ্ন তুলছেন সেটাও কিন্তু ফেলে দেয়া যায় না। কেন চাকির পশাকে নদী বলা হচ্ছে সেই উত্তরও জানতে হবে। তবে তার আগে জেলা প্রশাসনের সেই 22 দখলদারের তালিকায় নজর দেয়া যায়। মোহাম্মদ ইউনুস আলী আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা। এখানে অভিযোগ আছে যে আপনি সবচেয়ে বেশি 40 একরের মতো দখল করে বসে আছেন। আমি দখল করে বসে নেই। আচ্ছা, আপনার কাছে? আমি কিনছি। কিনছেন? হ্যাঁ, আমি কিনছি, কিনা মাছ চাষ করতেছি। দখলকারের তালিকা জেলা প্রশাসন থেকে দেয়া, সেখানে 7 নম্বর তালিকায় আপনার নাম দেখছি। আমার নাম লেখছে, তারা লেখছে মানে মিথ্যা লেখছে। জেলা প্রশাসন লেখছে? লেখছে, তারা লেখছে, তারা না জেনে লেখছে। পুকুরের পর পুকুর গড়ে তোলা ইউনুস আলীর দাবি সব ধরনের কাগজপত্র তার আছে। অভিযোগের তীর আছে রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দীর দিকেও। আমি যেমন উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি, আমি যতটুকু জানি, আমি কাগজপত্র দেখেছি অলরেডি। আমাদেরকেও দখলদার হিসেবে অনেকে চিহ্নিত করার চেষ্টা করছেন। যাদের এরকম বন্দোবস্ত আছে সবাই কাগজপত্র আমরা জমা দিয়েছি এবং সরকারি সিদ্ধান্ত নেবে আসলে আমরা দখলদার কি না। আহসান হাবিবও তালিকায় আছেন। স্থানীয়রা বলেন তার পরিবার একটা সময় বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল। আমার নাম এই তালিকায় থাকা আসলে যুক্তিকতা আমি ঠিক বুঝতেছি না। আর আপডেট যে রেকর্ডটা হয়েছে বিএস রেকর্ড, সেখানেও এটা পুকুর হিসেবে রেকর্ড হয়েছে এবং আমাদের কাছে সরকারের খাজনা এবং যা কিছু দেখা যাচ্ছে ভূমি সংক্রান্ত যে প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কাছে সব কিছুই আছে। ওমর ফারুক মণ্ডলের নাম তালিকায় আছে মোহাম্মদ ফারুক হোসেন হিসেবে, পিতা শামসুদ্দিন। আমরা যদি অবৈধ হই তাহলে আমি গভর্নমেন্টকে যে ট্যাক্স খাজনা দিছি কিসের জন্য দিছি? গভর্নমেন্ট আমার জমি রেজিস্ট্রি করছে, আমার দলিল কিসের? গভর্নমেন্ট আমার জমি খারিজ করছে, খারিজ কেন? গভর্নমেন্ট আমার কাছে খাজনা দিছে, পয়সা নিছে কেন? তাহলে আমি অবৈধ কিভাবে? বিল কিংবা নদী যাই হোক, চাকির পশায় এতগুলো পুকুর হলো কিভাবে আর কিভাবে সেগুলো ব্যক্তি মালিকানায় গেল জানতে আমরা হাজির হই রাজারহাট উপজেলা ভূমি অফিসে। কিন্তু সহকারী ভূমি কমিশনার ক্যামেরায় কথা বলতে রাজি নন। তবে জানিয়েছেন অভিযুক্ত সবার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু চাকির পশার কিছু অংশ বিল থেকে দলায় রেকর্ডভুক্ত হওয়ায় তারা রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন।
ফলে রেকর্ড সংশোধন না হওয়া পর্যন্ত তারা কিছুই করতে পারবেন না। তবে নদী ও পরিবেশ আন্দোলনের সাথে জড়িতরা স্পষ্ট করেই বলছেন, এসব ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পাশ কাটানোর কোনো সুযোগ নেই। এই স্থানীয় প্রশাসন যদি শুরু থেকে এর রক্ষণাবেক্ষণের পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব পালন করত, তাহলে শুধু এই চাকির পশা কেন, বাংলাদেশের কোথাও 1 ইঞ্চি জমি কেউ অবৈধ দখল করতে পারতো না। আবার অনেক জায়গায় অসৎ যারা আছেন ভূমি কর্মকর্তা, তাদের সাথে যোগসাজশে রেকর্ড পরিবর্তন করে এটাকে ব্যক্তি মালিকানায় দেখিয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা করা হচ্ছে যারা পলিটিক্যালি, রাজনৈতিকভাবে খুব ক্ষমতাশালী এবং অর্থনৈতিকভাবে খুব ক্ষমতাশালী, তাদের অনুকূলে। অভিযোগের আঙুল প্রশাসন যন্ত্রের দিকে, কিন্তু তাদের তো নথিপত্রের বাইরে যাবার সুযোগ নেই। কিন্তু প্রশ্নটা তখনই ওঠে যখন সেই নথিপত্রেই জালজালিয়াতি আর টেম্পারিং নিয়ে সন্দেহ তৈরি হয়। এসব অভিযোগ আর পাল্টা অভিযোগের বাইরে গিয়ে চাকির পশার পরিচয় নির্ধারণ হওয়া জরুরি একে উন্মুক্ত করা। কিন্তু সেটা করবে কে? ফিরছি আরও একটা বিরতির পর। এই অনুসন্ধানে নেমে আমরা দেখেছি নদী, নালা, খাল, বিল নিয়ে যে কোনো কাজই মূলত দীর্ঘমেয়াদী। এখানে খুব দ্রুত সিদ্ধান্তে আসা যায় না। রেকর্ডপত্র, সীমানা নির্ধারণ, অবৈধ দখল কিংবা প্রাকৃতিক কারণে ভরাট হয়ে যাওয়া, এমন অসংখ্য জটিলতার মধ্য দিয়ে গিয়ে একটি প্রবাহের পরিচয় নির্ধারণ করা সত্যি কঠিন। কিন্তু কঠিন হলেও সত্যের খাতিরে সেটা জানতে হয়। বারবার চিঠির পর এবারও নদী রক্ষা কমিশনের একটি তদন্ত দল হাজির হয় চাকির পশায়। তারা কথা বলেন, ঘুরে দেখেন পুরো প্রবাহ। খণ্ড খণ্ড পুকুরে পরিণত হওয়া নদীটিকে বাঁচাতে সংশ্লিষ্ট সব পক্ষকে আইনি নোটিশ পাঠায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি। কিন্তু চাকির পশা আসলে বিল নাকি উপনদী, সেই প্রশ্নের উত্তর মেলে না। উত্তর খুঁজতে রাজধানীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে টিম 360 ডিগ্রি। এখান থেকে পাওয়া যায় 1932 সালের ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস ম্যাপ। এটি ভারত উপমহাদেশের প্রথম জরিপ। এই 7 মল্লিকের ব্যাগ, এটা যেমন বিল এসি খাল হিসাবে আছে। পরবর্তীতে চান্দামারিতে এই কিছু অংশ আছে বিল, কিছু অংশ আছে খাল, আবার কিছু বাড়ি ঠাড়িও আছে। চাকির পাশে চান্দামারি এই কিছু, এই পশ্চিম পাশে হলো বিল। কোনো জায়গায় এখানে উপনদী বা নদী নেই, কোনো নাই। তাহলে কেন চাকির পশাকে তিস্তার উপনদী দাবি করা হচ্ছে? আমরা আবারও রংপুরে। সরকারি রেকর্ডপত্র নিয়ে আমরা হাজির হই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রিভারাইন পিপলের প্রধান অধ্যাপক তুহিন ওয়াদুদের সামনে। আমাদের অভিজ্ঞতা আছে যে একটা প্রবাহমান নদীর মাঝখানেও কিন্তু সিএস নকশায় ব্যক্তির নামে জমি আছে। সিএস নকশাটা আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য, কিন্তু 100% নির্ভরযোগ্য কিন্তু নয়, সবচেয়ে নির্ভরযোগ্য। নদী দেখার জন্য আপনি কি আগে কাগজ দেখবেন, না নদী দেখার জন্য আপনি নদীতে যাবেন? তো নদীতে গেলে যদি আপনি প্রাকৃতিক প্রবাহ পান, এখন চলছে এটা নভেম্বর মাস, এই নভেম্বর মাসেও আপনি যদি ইটাকুড়ি থেকে আপনি যদি ইয়াতে যেতে চান, থেতরাইয়ের সেই জায়গা যেতে চান, এই 18 কিলোমিটার তো এখনও প্রবাহ আছে। তাহলে প্রবাহটা দেখা যাক। আমি গজেন্দ্রনাথ রায়, আমি একজন সহকারী শিক্ষক, সিঙ্গাটের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। তিনি সরজমিনে তিস্তার উপনদী চাকির পশার উৎস থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রায় 18 কিলোমিটারের গতিপথ দেখাতে চান। মৌজার নাম পুটিকাটা।
এইটার দোলার নামটা হচ্ছে ইটাগুড়ির দোলা। এই দোলায় এসে বিভিন্ন দিক থেকে পানি এসে এখানে অবস্থান করে, পড়ার পর এই ব্রিজের নিচ দিয়ে আপনার এই ইটাগুড়ির দোলায় পতিত হয়। তারপর আপনার এই দিক দিয়ে আপনার চলে যায় হলো আপনার চাকিরপাশার নদী। পাঠানহাট ঈদগাহ এলাকা, এটি চান্দামারি পর্যন্ত চাকিরপশা নামে প্রবাহিত। বিদ্যানন্দ ইউনিয়ন, স্থানীয়দের কাছে এই প্রবাহ মরা তিস্তা নামেই পরিচিত। ছবিও বলে দিচ্ছে ভরাট হতে হতে এই প্রবাহের এখন মরণ দশা। বর্তমানে এইটাই প্রবাহ, মেইন প্রবাহ। এটা বর্তমানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পর্যন্তকে আমরা বলতেছি কি চাকিরপাশা, এই পর্যন্ত আমরা চাকিরপাশা, ওই ব্রিজটা পার হলেই মরা তিস্তা। এরপর সোমনারায়ণ বছরা বাজার হয়ে মনারকুটিতে এই প্রবাহ স্থানীয়দের কাছে বুড়ি তিস্তা নামে পরিচিত। এই মনারকুটি থেকে আপনার দলদলিয়া থেকে আপনার সোজায় আপনার চলে গেছে হলো থেতরাই, ওই থেতরাই গিয়ে আপনার তিস্তার সঙ্গে মিলিত হয়েছে। ওই অংশটার নাম কি? ওটা হলো বুড়ি তিস্তা। ওদের পানি ওই মাছ দিয়ে চলিয়েছে। আচ্ছা, ওই জায়গার পানিগুলা লাইন দেওয়া আছে না, ওপাকে যে নদী আছে ওই পানিগুলা ওই আসিয়ে ওই চাকরির সাথে লাগিয়ে এই পানিগুলো এই ব্যাগ দিয়ে চলিয়েছে। তারপরে গিয়া ওই সূর্য তিস্তা যায়। প্রায় 18 কিলোমিটার প্রবাহের শেষ পর্যায়ে উলিপুরের থেতরাই ইউনিয়নের গণকপাড়া স্লুইস গেট। আধার যে ওই নদীতে আছে না, চাইলে বাকি ওই নদীতে আসতে পারে। ওখানে ওই যে আর একটা নদী আছে না ওইদিকে, ভেতরে এখন তো বন্ধ করছে, খালি একটা ব্রিজ আছে ওই নদীটার সাথে। সব শেষে দক্ষিণ দলদলিয়ার লাল মসজিদ এলাকায় এসে এটি তিস্তার সাথে মিশে যায়। সুইচ গেট যে আমরা দেখলাম, ওই সুইচ গেট থেকে গতিপথটা এই যে এদিকে গিয়া এই যে এদিকে, হ্যাঁ এটা তো ওই যে মরা তিস্তা থেকে বুড়ি তিস্তা, এই বুড়ি তিস্তা থেকে আসি মেন তিস্তায় নামলো। আরো স্পষ্ট হতে আমরা কথা বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে GIS ও রিমোট সেন্সিং নিয়ে কাজ করা এই তরুণ গবেষকের সাথে। তিনি আমাদের কাছে ভূ উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইটে পাওয়া সবচেয়ে পুরনো ইমেজ থেকে চাকিরপশার ভূমি ও জলাশয় পরিবর্তন বিশ্লেষণ করেন। আমরা স্যাটেলাইট ইমেজ যেটাকে করি, অবজার্ভ করি, এটা একটা শেপ, মানে প্রত্যেকটা মানে ফিচারের এক ধরনের শেপ আছে। অর্থাৎ ওয়াটারে আমরা কীভাবে দেখব বা ল্যান্ডকে আমরা কীভাবে দেখব, তো সেই শেপের জায়গা থেকে আমরা এখানে বুঝতে পারছি যে একসময় এই যে শেপটা নদীর মতো যে শেপ সেটা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমরা কবেকার দেখছি? 65 সালে। এরপরেও পাচ্ছি এটা? 72-ও পাচ্ছি। আচ্ছা, এখন আর এটা নাই? এখন কিছুটা আছে, যেহেতু এখন এখানে ফসল হচ্ছে, তারপরে মানুষ রাস্তাতে ব্যারিয়ার দিয়ে ফেলছে, যার ফলে এটা ব্রেকডাউন হয়েছে। আমরা এবার কথা বলি জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের সাথে। তিনি সর্বপ্রথম চাকিরপশাকে তিস্তার উপনদী হিসেবে উল্লেখ করেন। এই নদীগুলো আমরা দেখেছি একবারে সরাসরি, এবং বুড়ি তিস্তা ওই তিস্তা নদীর দক্ষিণ থেকে উত্তরের দিকে গিয়ে বুড়ি তিস্তাকে কাট করে দিয়েছে, অর্থাৎ বুড়ি তিস্তাটাও বিভাজিত হয়েছে। সেইভাবে কিন্তু চাকিরপাশাটা বিভাজিত হয়ে গেছে। তিস্তা যে ব্যারেজের উজানেও যে পরিবর্তনগুলো ইতিমধ্যে ঘটেছে, তাতে পানি প্রবাহ কমে যায়, শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। এই সুবাদে শুষ্ক মৌসুমে এই নদীগুলো দখল করে নিয়েছে। বাংলাদেশে নাসার মতো স্পর্শ হচ্ছে ওরকম সংগঠন যারা রিমোট সেন্সিং করে, তারা আগের ডাটা নিয়ে তারা এটাকে বলে জিও রেফারেন্সিং, সেই জিও রেফারেন্সিং করে RS, GIS, GPS এইটি করে তারা কিন্তু হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি করে তারা মানে রেকর্ডকে সংশোধন করতে পারবে। কারণ এইটি যদি খালও হয়ে থাকে তাহলে এটা জনগণের জমি, খালও জনগণের সম্পত্তি, এবং এটি যদি জলাশয় হয়ে থাকে এটাও জনগণের সম্পত্তি, এটি কোনো ব্যক্তির নয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন শুরু থেকেই রেকর্ড অনুযায়ী চাকিরপশাকে বিল হিসেবে উল্লেখ করে আসছে এবং নিয়ম অনুযায়ী লিজ দেয়া হয়েছে বলে দাবি করছে। আমরা হাজির হই কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে, কিন্তু বর্তমান জেলা প্রশাসক এ বিষয়ে কথা বলতে রাজি নন।
আমরা আবারও রাজধানী ঢাকায়। এবার আমরা হাজির জাতীয় নদী রক্ষা কমিশনে। কেউ নদী বলছে, কেউ বলছে না এটা নদী না, বিল, যেহেতু সিএস বিল শ্রেণী বলে অভিহিত করেছে, এটা মোটা দাগে বিল শ্রেণীরই। এ শ্রেণী পরিবর্তন করার অধিকার কারণ নাই। তবে এটা যেরকমভাবে মানে কোটারি বা কোনো গোষ্ঠীর শুধুমাত্র কাজে লাগছে, সেটা পরিবর্তন করে যাতে ব্যাপক জনগণ তাদের যারা উপকৃত হয়, তারা যাতে উপকৃত হয়, সেই জন্য আমরা এটাকে উন্মুক্ত করে দিতে বলব। তো এটা উন্মুক্ত জলাশয় করতে গেলে কিছু বাধা আইনি থাকবে, কিছু বাধা বেআইনিও থাকবে, সেগুলোকে অপসারণ করতে হবে। নদীমাতৃক এই দেশে নদীর সাথে মানুষের গভীর সম্পর্ক। পরিবেশ, প্রতিবেশ, প্রাণ বৈচিত্র্য, জলবায়ুর প্রভাব এসব বিবেচনায় নিলে নদী, নালা, খাল, বিল, জলাশয় রক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। চাকির পশাকে উন্মুক্ত জলাশয় করা এবং এর ওপরে তৈরি হওয়া যাবতীয় প্রতিবন্ধকতাকে অপসারণে জাতীয় নদী রক্ষা কমিশনের সুপারিশ। বলা যায় এটি এখন এই প্রবাহের প্রথম অর্জন। আর এই সুপারিশ বাস্তবায়ন হলে চাকির পশা উন্মুক্ত হয়ে যাবে স্থানীয় জনগণের জন্যে। প্রকৃত মৎস্যজীবীরা ফিরে যাবেন তাদের পুরনো পেশায়। কৃষকের গলার কাটা জলাবদ্ধতাও হবে নিরসন। আর চাকির পশা ফিরে পাবে তার পুরনো চেহারা। সেটাই বা কম কি? প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।